জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগে ভাগ করেছে সরকার। তবে এনবিআর বিলুপ্ত হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ছাপিয়ে বর্তমান সরকার বাজেট দিবে না বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক দুটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করেছে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অধ্যাদেশটি নিয়ে বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের আপত্তি থাকলেও দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অথবা এনবিআর এর আপনার করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। রাজস্ব আদায় কোনো প্রভাব না হলে আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। আগামীর বাজেট কেমন হবে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বড় ঘাটতি কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা টাকা ছাপিয়ে বাজেট দিবে না বর্তমান সরকার। বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করব না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না, এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করে। ক্রয় কমিটির বৈঠকে ভোজ্য তেল ও এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাইস ব্র্যান্ড অয়েল আনার জন্য, কারণ ওই তেলের একটু ঘাটতি আসছে, ওটার জন্য। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে দুটো পৃথক বিভাগে ভাগ করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃষ্টি করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। দক্ষতা উন্নয়ন, স্বার্থের দ্বন্দ্ব হ্রাস, দেশের কর ভিত্তি সম্প্রসারণ করা এবং কর প্রশাসন থেকে কর নীতি নির্ধারণকে পৃথক করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক বার্তায় এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়, এই পুনর্গঠন কেবল একটি আমলাতান্ত্রিক রদবদল নয়, এটি একটি ন্যায্য আরও সক্ষম কর ব্যবস্থা গড়ে তোলার দিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। বাংলাদেশের সব নাগরিকের চাহিদা পূরণ এবং তাদের আশা বাস্তবায়নের জন্য নীতি নির্ধারণ এবং পরিচ্ছন্ন কর প্রশাসন শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলের পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে করা আবেদনের শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে রয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আগামীকালের কার্যতালিকায় আপিলটি 1 নম্বরে থাকবে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তড়িঘড়ি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করেছে। আর সর্বশেষ আমরা বলেছি যে গণতন্ত্রে এইভাবে জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল, যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি এবং আগামীকালকে বাকি অংশ শুনানি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন তিনি। আপিলের জন্য ডক্টর জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। এদিন বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। 2024 সালের 5 আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার। রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 3 আসামির সাজা কমিয়েছেন হাইকোর্ট। বহাল রাখা হয়েছে একজনের দণ্ড। হুজি নেতা মুফতি হান্নান সহ 3 আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত চিন্তার উপর আঘাত। ইলিয়াস মাতবরের রিপোর্ট। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলে 9 জন সহ মারা যান 10 জন। এ ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালে 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে সিলেটে গ্রেনেড হামলা মামলায় ইতিমধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাওলানা আব্দুর রউফ ও ইয়াসিন মারা গেছেন। কারাগারে আছেন শাহাদাতুল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ ও আবু তাহের। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 9 আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে। তবে সাজাকে সঠিক মনে করছেন না আসামি পক্ষ। যে 3 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই 3 জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। আসামিদের মধ্যে মাওলানা তাজউদ্দিন পলাতক রয়েছেন, 3 জন মারা গেছেন, 10 আসামি কারাগারে আছেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় 17 মে দিন ধার্য করেছেন আদালত। বেলা 11টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতে এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে সোমবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর 12টায় শেষ হয়। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষ ও আসিয়ার স্বজনরা। প্রতিনিধি আশরাফুল সাগরের তথ্যচিত্রে আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপনের দিনে সকালে আদালতে হাজির করা হয় মামলার সকল আসামিকে। দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আগামী 17 মে এই মামলায় রায় ঘোষণার দিন ধার্য করেন। মাগুরা শহরের নিজ নান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। পরে শিশুটির মা বাদী হয়ে মাগুরা থানায় মামলা করেন। গত 13 এপ্রিল হিটু শেখকে প্রধান অভিযুক্ত করে 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। 11 কার্যদিবসে আজ শেষ হয় বিচারিক কার্যক্রম। ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে যুক্তিতর্ক সমাপ্ত হলো। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17 মে 2025 এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। মামলায় সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে। এই বিজ্ঞ আদালতে উপস্থাপিত এবং দাখিলকৃত সাক্ষ্যাদি পর্যালোচনায় দেখা যায় এভিডেন্স অ্যাক্টের সেকশন 3 অনুযায়ী এই মামলার প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই মামলায় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা, বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও বোনের শাশুড়ির বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।
বড় ধরনের সংস্কারে হাত দিলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সিপিপির বৈঠকে তিনি এই কথা বলেন। সেখানে কমিশন সহ সভাপতি আলী রিয়াজ বলে, ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা নির্ধারণ করতেই জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে। বলেন, গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করা ও বাস্তবায়ন করাই কমিশনের লক্ষ্য। বৈঠকে ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য সবসময় ভূমিকা পালন করেছে। রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন পুনর্বিন্যাসের জন্য যে আলোচনা, সংস্কারের যে আলোচনা, সেই আলোচনা প্রকৃতপক্ষে আপনাদের দীর্ঘদিনের সংগ্রামেরই এক ধারাবাহিকতা। যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয়, তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। আওয়ামী লীগ সরকারের রূপ অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আমির খসরু মাহমুদ চৌধুরী। আর অপর স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতা যুদ্ধের প্রতিদান নিতে ভারত বাংলাদেশকে কলোনি বানিয়ে রেখেছে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার হতে হবে জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। শেখ হাসিনা বলতো, আপনাদের মনে নেই, আরে আমি তো বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, তো নির্বাচন এগুলো তো প্রয়োজন নাই আপাতত। এখন মনে হচ্ছে এরকম কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছি ইদানিং। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার, সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। আমরা সেই কাজের আশেপাশে নাই, কিন্তু আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি সেটা মনে হচ্ছে ক্রমান্বয়ে বিগত দিনে যেগুলো আমরা দেখে আসছি, মনে হচ্ছে একটা ভিন্ন রূপে আবার সেই কথাগুলো আমাদের এখানে আমাদের মধ্যে একটা কনভারসেশন এটা চালু হয়ে গেছে। ফারাক্কা বাঁধ নিয়ে অপর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, চুক্তি অনুযায়ী অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে না দিয়ে ভারত অবন্ধুসুলভ আচরণ করছে। ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল ৭১ সালে, কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা ৭১-এ তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত। বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিরুদ্ধে কথা বললেই ভারত আধিপত্যবাদী আচরণ শুরু করে। পানি আটকে দেওয়ার ফলে যে বিশেষ করে পদ্মার উভয় অঞ্চল অর্থাৎ খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ যে মরুময় হয়ে যাবে, এই সম্ভাবনায় মানুষ কিভাবে প্রতিবাদে ফেটে পড়েছিল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মমতাজকে আদালতে হাজির করে 7 দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানির পর 4 দিন রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজকে 5 আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়। এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত
এই মমতাজকে, শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ উদ্বিগ্নতার বিষয়। বাংলাদেশে দ্রুততম একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে ভারত জোরালো সমর্থন জানায় বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এস.এম. আরিফের রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একদিন পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মনে করে তার সরকার। The ban on the Awami League without due process is a concerning development. As a democracy, India is naturally concerned at curtailment of democratic freedoms and shrinking political space. বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে জোরালোভাবে সমর্থন জানানোর কথাও বলেন জয়সওয়াল। We strongly support the early holding of free, fair and inclusive elections in Bangladesh. এস.এম. আরিফ, মাই টিভি। যে অস্ত্রের মানুষের নিশ্চিত মৃত্যু হয় সেই অস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে পুলিশকে বিরত রাখতে হবে। তবে ঝুঁকিপূর্ণ জায়গার আলোচনা সাপেক্ষে অস্ত্রের ব্যবহার হতে পারে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মিরপুরের বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে আইজিপি কাপ ক্রিকেটের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। টুর্নামেন্টের ফাইনালে এপিবিএনকে 2 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যে পুলিশ ক্যানট বি এ কিলার ফোর্স, আমার কাছে বড় জোর শটগান থাকবে, এটাই একটা স্বাভাবিক প্রত্যাশা সবার, তাই না? এখন যেসব জায়গায়, বিশেষ জায়গাগুলোতে যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে, আপনার রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ওইসব বিদ্রোহী থাকে যেখানে, সেসব জায়গায় অবশ্য আর্মামেন্টারিয়ামটা ডিফারেন্ট হয়। কিন্তু নর্মালি আমাদের ল অ্যান্ড অর্ডার করতে গিয়ে আমরা উই উইল ট্রাই যে আমাদের যেন এরকম কোনো লিথাল উইপন না থাকে, নন লিথাল উইপন দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড অল ওভার দি ওয়ার্ল্ড। দেশে টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে নীতিগত ধারাবাহিকতা, চলমান সংস্কার কার্যক্রম এবং এর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের পরামর্শ সুপারিশ গ্রহণের লক্ষ্যে মতবিনিময় করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জামাত ইসলামী, এনসিপি, এনডিএম, গণসংহতি আন্দোলন ও এবি পার্টি সহ 17টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। পোর্টের বা চিটাগংয়ে যেই কয়টা পোর্ট হবে সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসাবে অপারেট করতে হবে। আমি যেই কারণে এটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে ওই পোর্টে কিছু প্র্যাকটিক্যাল বিনিয়োগ আসার কথা, এবং তার চেয়ে যেটা ব্যাপারে আমি বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশ-ইন করা 75 জন বাংলাদেশি মুসলিম এবং 3 জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য জানান। পুশ-ইন হওয়া ব্যক্তিরা আরও জানায়, ভারতীয় পুলিশ তাদের বস্তিগুলোতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। এছাড়াও তাদেরকে পরিবারের সদস্যদের সামনে অমানবিক নির্যাতন করার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও পাশবিক নির্যাতন করে। তারপর তাদের চোখ বেঁধে সামরিক বিমানযোগে ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তর করে। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ জাহাজের মাধ্যমে বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গায় রেখে যায়। হস্তান্তর করা হয়। 3 জন ব্যক্তি 78 জনের মধ্যে তারা দাবি করে যে তাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। সেই যে 3 জন ভারতীয় নাগরিক তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি, তারা আদালতের মাধ্যমে তারা জেলখানায় অলরেডি চলে গিয়েছে। সো আমরা আশা করছি ভবিষ্যতে এই ধরনের কোনো
যদি ইনফিলট্রেশন করানো হয় সেক্ষেত্রে আমরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষার্থী। গতকাল রাত 11টা থেকে এই অনশন কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত 16 ঘন্টা অতিক্রম করলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে রবিউল ইসলাম নামের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বেলা 1টার দিকে আরও 3 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তানজিন হোসাইন। প্রবাস সংবাদ। জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের পাশাপাশি 10 দফা দাবি বাস্তবায়নের জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েত সিটির একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কুয়েত শাখার উদ্যোগে আলোচনা সভায় এই দাবি জানান বক্তারা। সংগঠনের সভাপতি বিল্লাল পাটোয়ারির সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ নেতা ইউনুস মাহমুদ। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আমান উল্লাহ আমান, আসাদুল ইসলাম, নাসির আবু খালেদ, মোহাম্মদ রতন সহ আরও অনেকে।